হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার তৃতীয় থার্ড ক্লাস। আমি আজকে থিম রাইটিংয়ের উপর আলোচনা করব এবং আমি মোটামুটি দুটো সিলেকশন করে নিয়েছি। আমাদের যে টেক্সট বই আছে সেখানে দ্য স্কুল বয় উইলিয়াম ব্লেকের যে কবিতা দ্য স্কুল বয়, আমরা জানি যে পরীক্ষায় প্রায়ই আমাদের টেক্সট বই থেকে এই কোশ্চেনটা থাকে এবং এই স্কুল বই থেকে অনেকবারই পরীক্ষায় এসেছে এবং সেই জন্য আমি এখানে দুটি থিম রাইটিংয়ের দুটো সেকশন করে নিয়েছি। আমি সেটি নিয়ে আলোচনা করব কীভাবে হাউ উই ক্যান রাইট এ থিম অফ এ পিচ অফ পোয়েম অফ পিচ অফ প্রোজ। আমি সেটা নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা লিখব। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা সবচেয়ে ভালো হয় আমার সাথে সাথে খাতায় লিখে নিলে। আমি বলে গেলাম বা টাইপ করে যাব। আমরা জানি যে এই থিম রাইটিং লিখতে হয় 50 ওয়ার্ডসের মধ্যে। উই হ্যাভ টু রাইট দ্য theme of any or on any piece of poem or piece of poetry or piece of prose within the limit of 50 words. We should not exceed 50 words. We have to keep it in mind very seriously that we must not and we cannot exceed 50 words. We have to be within the limit of 50 words. যাই হোক, এতক্ষণে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে এবং আমার এই ক্লাস চলাকালীন সময়ে যারা যুক্ত হবে, আমি সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি এখনই আমার সামনে যে আমি ল্যাপটপে আমি যে এটা নিয়ে আলোচনা করব ল্যাপটপে আছে, আমি ল্যাপটপে চলে যাচ্ছি, অর্থাৎ যেখানে আমার এই থিম যেটা লিখবো, যেটা যে কবিতার উপরে, সেই কবিতার উপরে আমি ক্যামেরা ফেলছি। একটু ধৈর্য ধরতে হবে। আমার মনে হয় যারা আমার সঙ্গে আছে তারা দেখতে পাচ্ছে। আমি এখানে নোট করে নিয়েছি এবং কবিতাটা এখানে আছে যে বাট she go to school in a summer morn, oh it drives all joy away, under a cruel eye outward the little ones spend the day in sighing and dismay. সো এটা খুবই গুরুত্বপূর্ণ। কবিতাটা ভালো করে বুঝতে হবে। কবিতাটি ভালো করে না বুঝতে পারলে আসলে লেখা খুব কঠিন, আর কবিতা বোঝা খুব কঠিন এমনটি নয়। আমি আশা করছি তোমরা আমার সঙ্গে যারা যুক্ত আছো আমার কথা শুনতে পাচ্ছ। কথা ক্লিয়ারলি শুনতে না পারলে তোমরা কমেন্টে লিখবে যে কথা শুনতে পাচ্ছ না বা কোন অসুবিধা, সেটা তোমরা লিখবে। যাই হোক, আমি প্রথমে কবিতাটা পড়ে নিচ্ছি, তোমরা খুব খেয়াল করবে এবং দেখো যে আমি এই কবিতার লাইনের বিভিন্ন ওয়ার্ড বোল্ড করে রাখছি এবং এটা বাঁকা করে লেখা আছে, ইটালিসাইজড করা আছে, যাতে করে তোমরা ওই জায়গায় অ্যাটেনশন দিতে পারো। যেমন বাট গো টু স্কুল, এখানে স্কুল প্রসঙ্গ আছে। ড্রাইভস অল জয় অ্যাওয়ে, অর্থাৎ সমস্ত আনন্দ হারিয়ে যায়। তার মানে হলো স্কুলে গেলে আনন্দ হারিয়ে যায়। কোন অবস্থায়? আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ড। ক্রুয়েল আই হলো এখানে আসলে
unkind administration of the teachers. Teachers remain very much unkind in the classroom. In that or in these circumstances, students do not feel easy or free. That is especially in case of boys and girls when you are quite small, quite minor. যখন ছোট ছেলে মেয়েরা স্কুলে থাকে তখন তারা বেশি ভয় পায়। আসলে কবি ছোট ছেলে মেয়েদের কথাই বলছে। যাই হোক, ক্লাসরুমে কোনোভাবে কোনো প্রসঙ্গেই আসলে ক্লাসরুম যদি আনন্দবিহীন হয়ে যায়, নিরানন্দ হয়, আনন্দ না পাওয়া যায়, তাহলে ছেলেমেয়েরা বোর ফিল করবে, এটা খুব স্বাভাবিক। এবং সে কথাই কবি বলতে চেয়েছে আমরা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করব। গো টু স্কুল, ড্রাইভস অল জয় অ্যাওয়ে, ক্রুয়েল আই, স্পেন্ড দ্য ডে, সাইং অ্যান্ড ডিজমে। সাইং হলো দীর্ঘশ্বাস ছাড়া, ডিজমে হলো ল্যাক অফ প্লেজার, আনন্দহীনতা, যেখানে মজায় নেই। তার মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের থিমের মধ্যে চলে আসবে। থিম মানে হলো আসলে সাবজেক্ট, অর্থাৎ কবিতার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেগুলি সবই থিম আসলে। নেক্সট স্ট্যান্জা, আমরা কবিতার ক্ষেত্রে এক একটা প্যারাকে স্ট্যান্জা বলি। দেখো, দেন এট টাইমস আর ড্রপিং সিট। ড্রপিং মানে আমি ক্লাসে আলোচনা করেছি গুড়ি সুড়ি দিয়ে, অর্থাৎ একেবারে হাত পা একেবারে করে বসা, গুড়ি সুড়ি দিয়ে বসা যেটাকে বলা হয়। তার মানে হলো ছাত্র ভয়ে ক্লাসে গুড়ি একেবারে গুটিয়ে বসে। অ্যান্ড স্পেন্ড ম্যানি অ্যান্ড অ্যাংশাস আওয়ার। অ্যাংশাস মানে আমরা জানি উদ্বেগের সাথে অনেক সময় তারা কাটায়। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, অর্থাৎ হ্যাঁ, একজন লিখছে MT লিল, এটা শেয়ার করতে বলছে। আমি শেয়ার করবো, অসুবিধা নেই। আমি ক্লাস শেষে এটা পোস্ট করে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা দেখবে এটা পরবর্তীতে। যাই হোক, তো নর ইন মাই বুক ক্যান, তার মানে হলো যে এই ছেলেটি বা বাচ্চাটি ক্লাসরুমে এতই ভয় পেয়ে যায় যে সে ক্লাসে পড়তেও ভয় লাগে। যে নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, বইয়ের মধ্যে সে মজা পায় না। নর সিট ইন লার্নিংস বাওয়ার, অর্থাৎ যেখানে সে বসে বই পড়বে সেই জায়গাও সে বসতে ভয় পায়। ওয়ান থ্রু, এখানে ওয়ান থ্রু বলতে আসলে ওই যে ভয়ের মধ্য দিয়ে থাকা। উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, ড্রিয়ারি শাওয়ার বলতে আসলে পানিশিং অর ভেরি টাইট অর আনকাইন্ড লেকচার অফ দ্য টিচার অর অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ শিক্ষক ক্লাসে যখন একেবারে নির্দয় হয়ে থাকে, ওই নির্দয় যে অবস্থা বা ব্যবস্থা শিক্ষক চালু রাখেন ক্লাসে, কঠোর যে অবস্থা বা ব্যবস্থা তার মধ্যে ছাত্র থাকে এবং সে ভয় পেয়ে যায়। তো আমরা এই কয়েকটি লাইনের থিম লিখব, অর্থাৎ বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, the little ones spend the day in sighing and dismay. Then at times I drooping sit and spend many an anxious hour. Nor in my book can I take delight, nor sit in learning's bower, one through with the dreary shower. তার মানে এখানে কবি যেটা বলছেন সেটি হলো, খুব খেয়াল করবে যে এই বিদ্যালয়ের অর্থাৎ স্কুলের যে ক্লাসরুমের যে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন যিনি ক্লাস নেন সেই টিচার এমনভাবে সেই ক্লাসটিকে টাইট করে রাখে, এমন কড়া নজরদারির মধ্যে রাখে যে ছাত্ররা ভীষণ রকম ভয় পেয়ে যায়। অথচ ওই ছাত্রটি বলছে যে সকালে, বিশেষ করে ইংল্যান্ডের এই গ্রীষ্মের সকালটা খুব মজার, তো সেই সকালে উঠে সে মজা করবে, কিন্তু স্কুলে যাওয়ার কারণে সে আনন্দগুলো করতে পারে না, বরং ক্লাসে গিয়ে সে ভয়ে ভয়ে সময় কাটায়। এটি হলো তার এক ধরনের আক্ষেপ, ফ্রাস্ট্রেশন। এই বিষয়টা তার মানে এখানে আছে কি, স্কুল আছে, ক্রুয়েল আই আছে, সাইং আছে, ডিসমে আছে, তারপরে হলো বইয়ে সে আনন্দ পাচ্ছে না। এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো হলো এই থিমের মধ্যে।
তাহলে এখানে আছে কি কি, সেটা আমাদের যে আনুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থার যে অসুবিধা, যে যে সমস্যা, এটা একটা। এটা হলো যে এই শৈশবের মধ্যে এক ধরনের ইনোসেন্স, টেন্ডারনেস, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের ভেতরে প্রকৃতিগতভাবে তারা আনন্দ খোঁজে, কিন্তু স্কুলে কড়া নজরের মধ্যে গিয়ে সে আনন্দটা পায় না। তো এই বিষয়গুলোই আসলে এখানে এই কবিতার হলো থিম বা সাবজেক্ট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা লিখে নিতে পারো, অথবা আমি লিখছি এখানে, তোমরা খেয়াল করবে। আমি আগেই বলে নিয়েছি আমরা এখানে 50 ওয়ার্ডসের বেশি আমরা এই ব্যবহার করতে পারবো না। উই হ্যাভ টু কনফাইন আওয়ার আনসার উইদিন 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি একটু বড় করে টাইপ করি, তোমরা বুঝতে পারবে। আমি আনসার টাইপিংয়ে চলে যাচ্ছি, তোমরা খেয়াল করবে, এটা সুবিধা হবে তোমাদের জন্য। Childhood always seeks pleasure. Childhood always seeks pleasure. A child does not like to be confined in the four walls of the classroom, especially under unkind supervision. Unkind supervision of a teacher. In fact, the child does not feel interested in his or her books. Childhood always seeks pleasure. A child does not like to be confined in the four walls of the classroom, especially under unkind supervision of a teacher. In fact, the child does not হবে আসলে এখানে does not
feel interested in his or her study. In our books, if the classroom is uninteresting, আমি একটু ঠিক করে দিই এটা ক্যামেরাটা। এটা স্পেলিং প্রশ্ন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। I think it can be good theme for the extract of the poem. কবিতার যে অংশটুকু আমি এখানে আমি বেছে নিয়েছি, এই অংশটুকুর জন্য আমরা এভাবে লিখতে পারি, childhood always seeks pleasure, a child does not like to be confined in the four wall, of the classroom. এখানে উইদিন দা দিলে ভালো হয়, আসলে ইন দা না দিয়ে উইদিন দা দিয়ে আসলে, তাহলে উইদিন দা ফোর ওয়াল of the classroom, especially under unkind supervision of a teacher, in which the child does not feel interested in his or her books if the classroom is uninteresting. So this is the theme of the extract of the poem. আমি কবিতাটা সম্পূর্ণ নেই নাই, যতটুকু আমরা নিয়েছি এইভাবে লিখলে তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে বোধহয় লিখছে এমটি ইকলিল লিখছে, ইট উইল বি অফ মাস হেল্প সি মোর। হাসনাত হক কোথায় আছে, উম্মে তাসমিয়া সানজু আছে, সাইদা নাবিলা হক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটি আমি এক্সট্রাক্ট লিখে নিয়েছি, সেটা এই যে এখানে পরে আরেকটা আমি এক্সট্রাক্ট লিখে নিয়েছি, ভাগ করে নিয়েছি, এটা আমার পরে ব্যাপার। এখানে তোমরা খেয়াল করে দেখো, আমি যা লিখছি তোমরা ভালো করে খেয়াল করবে। আমি কিছু কিছু ওয়ার্ড বোল্ড এবং ইটালিসাইজড করে বাঁকা করে নিয়েছি। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বোর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং? হাউ ক্যান এ চাইল্ড হোয়েন ফেয়ার্স অ্যানয় বাট ড্রুপ হিজ টেন্ডার উইং and forget his youthful spring, O father and mother, if birds are nipped and blossoms blown away, and if the tender plants are stripped of their joy in the springing day by sorrow and care's dismay, how shall the summer arise in joy, or the summer fruits appear? Or how shall we gather or griefs destroy, or bless the mellowing year when the blasts of winter appear? একটু লম্বা এটা, তবে খুব কষ্টের বিষয় না, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে বিশেষ করে আমি যে ওয়ার্ডগুলো বোল্ড করেছি এর মধ্যে সব থিম নিহিত আছে, এখানেই এই ওয়ার্ডগুলি খেয়াল করে লেখা সম্ভব। এটা এখানে বলছে যে বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, তার মানে হলো যে পাখির জন্মই হয়েছে একটা আনন্দ করার জন্য। অর্থাৎ আমরা জানি যে পাখিরা সবসময় উড়ে গান করে আনন্দ করে, তো সেই জন্যই কবি এমন বলছেন যে খাঁচার মধ্যে যদি পাখি থাকে তাহলে সে পাখি গান করতে পারে না, অর্থাৎ সে আনন্দ করতে পারে। ঠিক তেমনিভাবে এই যেখানে বলছে যে হোয়েন ফিয়ার্স অ্যানয়, তার মানে হলো খাঁচা বন্দি পাখি আর ভয়ে ভীত শিশু একই রকমের। যে শিশুটি ক্লাসের মধ্যে ভয়ে থাকে, অর্থাৎ শিক্ষকের কড়া নজরের কারণে তার মধ্যে ভয় কাজ করে, এই যে এটাও এক ধরনের বন্দিত্ব। তার মানে হলো কনফাইনমেন্ট নট অনলি ইন দ্য কেজ বাট অলসো ইন দ্য ফিয়ার অফ দ্য ক্লাসরুম। মানে পাখি আছে খাঁচায় আর শিশু আছে ক্লাসরুমের ভয়ের জেলখানায়। তো
তো এই দুই অবস্থা হলে একই রকমের। এখানে একটি জিনিস বুঝতে হবে, সেটা হলো কবি সবসময় কিন্তু প্রকৃতির সঙ্গে শৈশবের যে একটা ঐক্যতা রয়েছে, অর্থাৎ শৈশবের যে দিন, শৈশবের যে শিশুদের মনের মধ্যে যে অবস্থা থাকে, শিশুদের মনের মধ্যে যে চাঞ্চল্য থাকে, যে অনুভূতি থাকে, সেটা আসলে প্রকৃতিরই অংশ। অর্থাৎ প্রকৃতি যেমন অবারিত থাকে, প্রকৃতি যেমন কারোর কথা তো শোনে না, প্রকৃতি নিজের মতো করে রং, নিজের মতো করে সব কিছু বিকশিত করে, ঠিক শৈশবেও একজন শিশুর মধ্যে তার যে অনুভূতিগুলি থাকে, ফিলিংস থাকে, এক্সাইটমেন্ট থাকে, ইমাজিনেশন থাকে, ঠিক আসলে ওই সময় কারো কথা মতো যে সেটা চলে এরকম না। শিশুর ভেতরে বিষয়গুলো আসলে একেবারে প্রকৃতিগত হবে, ইনস্টিংক্টলি, যেটাকে ইংরেজিতে বলে প্রকৃতিগত হবে, ন্যাচারালি সেটা আসলে বিকশিত হয়। অ্যান্ড কবি বলছেন যে ঠিক খাঁচায় বন্দি করলে পাখির যেমনটি দশা হয়, ছোট্ট শিশুকে ক্লাসের এই কড়া নজরের মধ্যে রেখে তার ভেতরের যে সুন্দর অনুভূতিগুলো আছে, সেই অনুভূতিগুলি যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এই যে শৈশবের যে শিশুটির অনুভূতিগুলো বিকশিত হতে পারলো না, অর্থাৎ তার শৈশবের যে প্রকৃতির যে দান, শৈশবের তার ভেতরে যে প্রকৃতি যা দিয়েছিল, সেই জিনিসগুলি বিকশিত হতে পারলো না, বাইরে আসতে পারলো না। সুতরাং যখন এই শিশুটি বড় হবে, তার ভেতরে যে মেধা থাকবে, তার ভেতরে যে সম্ভাবনা থাকার কথা, সেটাও প্রকাশ পাবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। ঠিক এভাবেই কিন্তু কবি পরে বলছে, হাউ শ্যাল দিস সামার অ্যারাইজ ইন জয়। অর্থাৎ এই যে গ্রীষ্মকালে, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ, গ্রীষ্মকাল আনন্দ কীভাবে নিয়ে আসবে? আমরা যদি গ্রীষ্মকালে যে সমস্ত ফল মূল গাছপালা আছে, সেই গাছপালাগুলোর যদি ফুল কেটে দিই, কুড়ি যদি কেটে ফেলে দিই, তাহলে গ্রীষ্ম কখনই আমাদের সামনে ওই সমস্ত গাছের যে ফল, সে ফল নিয়ে পাকা একেবারে সুন্দর মানে ফল নিয়ে আমাদের সামনে হাজির হতে পারবে। তার মানে হোক গ্রীষ্মের যে ফল, এখানে আসলে বলা হয়েছে অটামের কথা বলা হয়েছে, ইংল্যান্ডে অটামে আসলে ফলমূল পাকে সেখানে। তো সেই এখানে দেওয়া আছে মেলোয়িং ইয়ার, মানে আসলে মেলোয়িং মানে এখানে অটামের কথা বলা হয়েছে। অর্থাৎ এই অটামে যে ফল আসবে, এই 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 গ্রীষ্মে যে ফল যে আমাদের জন্য নিয়ে আসবে গ্রীষ্মকাল, সে আনতে পারবে না, কারণ তার গাছপালাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, তার ফুলগুলোকে ছেড়ে ফেলা হয়েছে, তার যে কুঁড়ি ছিল সেটাকে ছেটে ফেলা হয়েছে। ঠিক একটি শিশুর মতো, শিশুর ভেতরের যে সুন্দর অনুভূতিগুলো ছিল, তার মধ্যে যে আনন্দ ছিল, যে তার মধ্যে যে কল্পনা ছিল, তার মধ্যে যে যে ইমাজিনেশন ছিল, সেগুলোকে মানে কড়া শাসনের ফলে নষ্ট করে ফেলে দেওয়া হয়। সেগুলো বিকশিত হয় নাই, সেগুলো তো আসলে বের হতে পারে নাই, বড় হতে পারে নাই। তো কীভাবে যে শিশুটির শৈশবে নষ্ট হয়ে গেছে, তার ভেতরে যে সম্ভাবনা, মেধা ছিল, সেগুলো ঠিক এই যে গ্রীষ্মকালে যেমন গাছপালার সব ফুল তারপরে কুঁড়ি কেটে ফেললে ওই গ্রীষ্মকালটা আসলে ফলময় হবে না, ঠিক তেমনি ভাবে যে শিশুর ভেতরে যে সম্ভাবনা, ভেতরে যে কল্পনা, ভেতরে যে আনন্দ অনুভূতি, সেগুলোকে নষ্ট করে দিলে সেই শিশুও আসলে বড় হলে তার ভেতরে যে মেধা, যে সম্ভাবনা যে থাকার কথা, সেগুলো আসলে পাওয়া যাবে না। ব্যাপারটা এইভাবে কবি আমাদের সামনে উপস্থাপন করেছে। তাহলে এই বিষয়টি আমাদেরকে নিয়ে লিখতে হবে 50 ওয়ার্ডসের মধ্যে। আমার মনে হয় আমার কথা তোমরা বুঝতে পারছো সম্ভবত। ব্রিং দেম অন ক্যামেরা, একজন লিখছে ব্রিং দেম, আমি তো ক্যামেরার মধ্যে নিয়ে আসছি। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং, হাউ ক্যান এ চাইল্ড হোয়েন ফেয়ার্স অ্যানয় বাট ড্রুপ হিজ টেন্ডার, ড্রুপ মানে গুড়ি সুটি দেওয়া, একেবারে হাত পা গুটিয়ে বসা, স্টেন্ডার মানে নরম হালকা, হ্যাঁ, উইং মানে পাখা, এখানে তো শিশুর হাত পাওয়া, হ্যাঁ, এখানে উইং মানে আসলে হাত পা বোঝাচ্ছে, হাত। অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, অর্থাৎ এই শিশুটির ভেতরে যে আনন্দ সম্ভার ছিল, সে সেটা ভুলে যায় ভয়ে। তখন সে বাবা মার কাছে কমপ্লেন করছে, ও ফাদার অ্যান্ড মাদার ই বার্ডস আর নিপ, এটা হলে কবিরই কমপ্লেন, বাবা মার কাছে কমপ্লেন না। সে বলছে যদি
যে গ্রীষ্মকাল আমাদের কাছে বিভিন্ন ধরনের বাহারি ফল নিয়ে হাজির হবে। সেই ফল যে সমস্ত বৃক্ষে ধরবে, সে বৃক্ষের যদি আমরা এই এই কড়ি ফুল সব ছেঁটে ফেলে দেই, তাহলে সেই ফল আসলে আর মানে সেই গাছে ফল ধরবে না। গ্রীষ্মকালে আমাদের কাছে ফলময় হবে না, অর্থাৎ এখানে মেলোয়িং হবে না। এইটাই আসলে আমাদের বলতেছে যে সুতরাং আমরা এখন এটা আমরা লিখে ফেলবো, থিমটা লিখে ফেলবো। আমি আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। আমি লিখছি, লিখে অবশ্য তোমাদের কাছে আমি সেন্ড করে দেবো, লেকচার শেষে সেন্ড করে দেবো। তোমরা যারা খাতা নিয়ে আসার ইচ্ছা করে লিখতে পারো। আমি আসলে একটু আগে লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এ বার্ড ইন এ কেজ অ্যান্ড এ চাইল্ড ইন ফিয়ার is deprived of pleasure of their life. A bird in a cage and a child in fear is deprived of pleasure of their life. খাঁচায় বন্দি পাখি এবং ভয়ে বন্দি শিশু তাদের জীবনে আনন্দ থেকে তারা বঞ্চিত। A plant cannot produce fruits of its flower if its flowers and birds are cut off. A plant cannot produce fruits if its flowers and birds are cut off. আমি আগে বলেছি যে একটি গাছ যদি তার এই যে ফ্রুটস উৎপন্ন করতে পারবে না যদি তার ফুল এবং কুঁড়ি কেটে ফেলে দেওয়া হয়। ইন দ্য সেম ওয়ে, একইভাবে a child cannot become fully developed and fruitful in the long run if they are deprived হবে না, if he is হবে, আমার ভুল হয়েছে এখানে, if he is হবে, এটা একটি শিশু আছে, if he is হবে, if he is deprived of, his হবে, আসলে his বা heart হবে, his public heart. Childhood joy, mirth and merriment মানে আনন্দ, mirth and merriment in childhood, শৈশবে আনন্দ আর পার্ট অফ নেচার, লাইকওয়াইজ একই রকম মেরিট অ্যান্ড পোটেনশিয়াল ইন ম্যানহুড আর পার্ট অফ নেচার, সবই আসলে প্রকৃতির অংশ। সো ওয়েন নেচার ইজ ডিস্টর্টেড, যখন প্রকৃতি ডিস্টর্টেড হয়ে যায়, অর্থাৎ ডিস্টর্ট মানে হলো বিকলাঙ্গ হয়ে যায়, অর্থাৎ অস্বাভাবিক হয়ে যায়, তখন কি হয়? তখন আমরা উই ক্যানট এক্সপেক্ট ইট সাউন্ড এক্সপানশন, অর্থাৎ আমরা এর যে একটা সুষ্ঠু বা সুষ্ঠব যে বিকাশ সেটা আশা করতে পারি না। অর্থাৎ প্রকৃতিকে আমরা যদি ডিস্টর্ট করে দিই, আমরা যদি বিকলাঙ্গ করে দিই, হ্যাঁ, তাহলে আমরা ওই প্রকৃতির সে গাছই হোক আর সেই ছোট শিশুই হোক, সেটা আসলে সাউন্ডলি ঠিকঠাক মতোভাবে বেড়ে ওঠে না। এটি হলো মূল কথা, হলো এটা, যখন প্রকৃতিকে আমরা ডিস্টর্ট করে ফেলি, নষ্ট করে ফেলি, তখন সেটা আর এই সাউন্ডভাবে অর্থাৎ ঠিকঠাকভাবে বিকশিত হয় না, সাউন্ড এক্সপানশন তার হয় না। এটি হলো মূল কথা, হলো এটা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সম্ভবত। মামুন দেওয়ান, ওয়াসিম মামুন দেওয়ান লিখছে যে ব্রিং দেম অন ক্যামেরা। আমি তো ক্যামেরাতে নিয়ে আসছি, ক্যামেরা দেখাই যাচ্ছে এটা। মামুন দেওয়ানকে বলছি, মামুন দেওয়ান স্যার আপনি কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন না? আমি নাই, কিন্তু আমি এই ম্যাটেরিয়ালসটা যেটা আমি লিখছি সেটা আছে হলো আমার ল্যাপটপে। এই যে ল্যাপটপ আমি এই যে করছি, কার্সর দিয়ে এটা কভার করলাম। হ্যাঁ, এইটা আসলে আমি লিখছি হলো থিম, একটু বড় হয়ে গেছে বোধ হয়, যাই হোক ছোটো করতে পারলে ভালো হতো। তো এটার থিম হলো এখানে এই কয়টি লাইনের, এখান থেকে দুপুরো লাইনে আমি থিম লিখি, থিমটা একটু বড়ো করে ফেলে, যাই হোক অসুবিধা নেই, ছেলেমেয়েরা যখন লিখবে সব কথা লিখতে পারবে না, কিছু বাদ চলে যাবে। তো মূল কথা আমি এখানে লিখেছি যে খাঁচায় বন্দি পাখি আর ভয়ে বন্দি শিশু
আসলে একই রকমের, এবং সে তাদের জীবনের যে আনন্দ থেকে তাদের বঞ্চিত হয়। একটি গাছ আসলে বলছি যে এই প্লান্ট ক্যানট প্রডিউস ফ্রুটস, একটি গাছ ফল উৎপন্ন করতে পারে না যদি তার ফুল এবং তার যে কড়ি সেটা কেটে ফেলে দেওয়া হয়। ঠিক একইভাবে একটি শিশু আসলে পূর্ণভাবে বিকশিত হতে পারে না এবং ফ্রুটফুল হতে পারে না ইন দ্য লং রান, পরে মানে যখন সে বড় হয় তখন, যদি ইফ হি ইজ ডিপ্রাইভড অফ হিজ অর হার চাইল্ডহুড জয়, যদি তার শৈশবের আনন্দ থেকে তাকে বঞ্চিত করা হয়, স্বাভাবিক মানে প্রকৃতিগতভাবে যে আনন্দ সে বিকশিত হতে পারে না। কবির কথা, কবি যেভাবে বলছে সেভাবে আমি বলেছি। মার্থ অ্যান্ড মেরিমেন্ট এই দুটোর মানে এক। হ্যাঁ, শৈশবে ইন চাইল্ডহুড, শৈশবের যে আনন্দ সেটা আর পার্ট অফ নেচার, প্রকৃতির অংশ। ঠিক একই রকমভাবে মেরিট অ্যান্ড পোটেনশিয়াল ইন ম্যানহুড, মানুষ যখন বড় হয়ে যায় তার মধ্যে যে মেধা এবং তার যে সম্ভাবনা সেটাও আসলে প্রকৃতির অংশ। সো হোয়েন নেচার ইজ ডিস্টর্টেড, যখন প্রকৃতি যখন বিকলাঙ্গ ডিস্টর্ট হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তখন আমরা এই প্রকৃতিটা যে আসলে হয়ে যায় মানে সাউন্ডলি ঠিকঠাকভাবে বিকশিত হবে, বড় হবে, ডালপালা গজাবে, এটা আমরা আশা করতে পারি না। এর মূল কথাই এটা। ইফ নেচার ইজ ডিস্টর্টেড, প্রকৃতিকে যখন আমরা ডিস্টর্ট করে ফেলি, বিকলঙ্গ করবো, তখন ওই প্রকৃতি আর ঠিকঠাক মতোভাবে বড় হতে পারে না, বিকশিত হতে পারে না। এই হলো মূল কথা। আমার মনে হয় যারা আমার সাথে এতক্ষণ ছিল তারা আমার কথা বুঝতে পারছে। তো আমার সময় বোধহয় একটু আছে। তো যাই হোক, আমার এই প্রস্তুতি আজকে এ পর্যন্ত ছিল। তোমরা যদি কোথাও অসুবিধা হয় আমাকে একটু লিখে দাও, যারা মানে আরেকটু ভালো কীভাবে করতে পারবো, আর কিভাবে ক্লাস নিলে, অর্থাৎ কীভাবে কোন স্টাইলে আমি কথা বললে কিংবা উপস্থাপন করলে ক্লাসটা একটু ভালো হতো, সেই ধরনের ইনস্ট্রাকশন বা উপদেশ বা লিখলে আমার ভালো হতো, আমার সুবিধা হতো। এখন যারা অনলাইনে বোধহয়, এখন লাইনে বোধহয় 5 জন দেখাচ্ছে, আর কজন আছে আমি জানি না। তোমরা যারা ছাড় আছেন এখানে এসে, মামুন জামাল স্যার, তো আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনি আমার ক্লাস কেমন লাগছে, আমার কথাবার্তা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না, একটা দুইটা। অন্য কীভাবে আমি এখানে যেমন করে আমার এই টিচিং ম্যাটেরিয়ালসটা আমি আমার ল্যাপটপে করে নিয়েছি এবং আমার সামনে আইপ্যাড আছে, অর্থাৎ আইপ্যাড দিয়ে আমি দেখাচ্ছি। এটা আইপ্যাডটা আমার সামনেই আছে এবং আইপ্যাডটা আসলে আইপ্যাডের ক্যামেরাটা আছে হলো আমার এই ল্যাপটপের উপরে। ল্যাপটপে যা লেখা আছে সেটা আইপ্যাডে উঠছে। আমি জানি যেহেতু আমি ক্লাসরুমে নেই, as I am not in front of the students in the classroom, most of the times I am speaking Bangla so that what I say may become very clear to the students. This is why I am not speaking English. আমি এই জন্য ইংলিশ বলছি না। Sometimes speaking English becomes difficult to understand for students, especially as I am not in the classroom. যেহেতু ক্লাসরুমে নেই, ক্লাসরুমে থাকলে অনেক সুবিধা হয়। তো আমি আমার মিডিয়াম অফ এক্সপ্রেশন, মিডিয়াম অফ রিচিং দ্য স্টুডেন্টস আমি বাংলায় বেছে নিয়েছি। ছাত্ররা যারা আছো তোমরা আমাকে একটু পরামর্শ দিলে আমার সুবিধা হয় যে আমি অন্য কিভাবে তোমাদের সামনে হাজির হলে তোমাদের সুবিধা হয়। আমি এখন এটা পোস্ট করে দেব, পোস্ট করে দিলে তোমরা পরবর্তী পর্যায়ে দেখতে। আমি মামুন স্যারকে বলছি, মামুন স্যার বোধহয় এখানে আছে সম্ভবত, মামুন স্যার ওয়াচিং। মামুন স্যারের কমেন্ট আমি শুনতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি। সবচেয়ে ভালো হতো, it might be far better if we could have a scope of speaking direct. That means if we have the scope of interaction, it might be better. Interaction থাকলে ভালো হতো। আমি কথা বলছি, ছাত্ররা কথা বলছে কোনো এক ফাঁকে,
এরকম একটা করতে পারলে সবচেয়ে ভালো হতো আসলে। সামনে এরকম সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমি কথা বলবো, তোমরাও কথা বলতে পারবে, সামনে হয়তো এরকম সুযোগ সৃষ্টি হতে পারে, হয়তো খুব বেশি দিন লাগবে না আমার ধারণা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আজকে পর্যন্ত আমি শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসটা আমার আছে, আজকে তো বুধবার, কালকে ক্লাস নেই, আগামী শনিবারে ক্লাস আছে। স্যার জুমে নেন টেইলে, ব্রিং দেম, জুমে নেন টেইলে আসলে শাকিল আছে, যুক্ত আছে। যাই হোক, আমি তোমাদেরকে বলছি আসলে আমি তোমাদের মতো না, তোমরা এই সমস্ত বিষয়ে অনেক এক্সপার্ট, আমি অনেক কিছু করতে পারি না। তো আমি আস্তে আস্তে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু শিখে যাব, তোমাদের সুবিধা নিশ্চয়ই হবে। তোমরা এই যেমন বলতে জুমটা আমি করতে পারছি না, কারণ আমি আমার এই আইপ্যাডটাকে একটি স্ট্যান্ডের উপর দাঁড় করে রাখছি, এটা আমি সরাতে পারছি না, সরালেই নড়ে চড়ে যাচ্ছে, সরালেই নড়ে চড়ে যাচ্ছে। এবং এইটার আর তোমরা যে কমেন্ট করছো, কমেন্টগুলো আসলে জুম অ্যাপে ক্লাস নেন তাহলে কথা বলতে পারবো। হ্যাঁ, জুম অ্যাপে, হ্যাঁ জুম অ্যাপে, জি স্যার, ইনশাল্লাহ। ইমতিয়াজ বলছে আমি জুম অ্যাপের আজকে আলোচনা করছি আমরা, সম্ভবত আগামীতে, হয়তো আগামী সপ্তাহ না হলেও মানে আগামী 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জুমে আমরা চলে যাব। এটা ছেলে মেয়েদের জন্য সুবিধা হবে। কথা বলা খুব দরকার, কারণ কথা না বলতে পারলে তোমাদের মনের মধ্যে নানান প্রশ্ন থাকে, সেগুলো লিখে এখানে আসলে এভাবে এতটা আসে না। হ্যাঁ, তা আমরা চাচ্ছি এটা জমে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ, তখন সুবিধা হবে। আমি মনে হয় আমরা আগামী ক্লাসেও, আগামী শনিবারেও আমি এটার ক্লাস নেব, এই যে এই এর উপরে, থিম রাইটিংয়ের উপরে। আমি এটা আজকে পোস্ট করে দেবো, তোমরা একটু পড়ে দেখবে। আগামী যে শনিবারে আমি ক্লাস নেব সেটাও এই থিমের উপরে নেব। আর তোমরা যদি গ্রামার ক্লাস চাও তাহলে আমাকে তোমরা জানাবে। গ্রামারের আমি 2টো ক্লাস নিয়েছি, প্রথমটা নিয়েছি হলো ন্যারেশন, তারপর এটা নিয়েছি হলো প্রোনাউন। আমার মনে হয় প্রোনাউন তোমাদের আর ভুল হওয়ার কথা না, প্রোনাউনটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, প্রোনাউনের সমস্যা হওয়ার কথা না। তোমাদের অনলাইনে দেওয়া আছে এটা, তোমরা ক্লাসটা, প্রোনাউনের ক্লাসটা দেখতে পারো, কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। গ্রামারের যে কোনো ক্লাস তোমাদের দরকার হলে আমাকে বলবে, আমি সেটা নেব। তো 2 একদিন আগে বললে আমি যাতে করে পেপারসগুলো তৈরি করতে পারি। আসলে এই অনলাইন ক্লাসে পেপারস তৈরি না করলে তোমাদের জন্য সুবিধা হবে না। পেপারসটা তৈরি করে আমি যেমনটি এই যে আমার ল্যাপটপে রেখে দিয়েছি, ওকে তোমরা দেখতে পাচ্ছ। এই পেপারস তৈরি করে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিব। আমি এই অনলাইনে কথা বলবো, সঙ্গে সঙ্গে ওটা পোস্ট করে দেবো, যাতে করে তোমরা 2বার এটা দেখতে পারো। আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। যাই হোক, আজকে আমি এ পর্যন্ত ক্লাস শেষ করছি। তোমরা যারা ছেলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার গ্রামার করাবে, ঠিক আছে, গ্রামার ক্লাস করাবো আমি, কিন্তু কোনটা করলে তো তোমাদের সুবিধা? গ্রামারের কোনটা? হাসনাত হক তুমি বলছো গ্রামারের কোনটা? এটা কি মডিফায়ার্স একটা হতে পারে, যেগুলো ডিফিকাল্ট বেশি সেগুলো আসলে বারবার বলতে হয়। হ্যাঁ, যে প্রোনাউন ডিফারেন্সটা প্রবলেমেটিক, তোমরা আমি দেওয়া আছে, পোস্ট করে দিয়েছি, ভালো করে দেখে নিও। প্রয়োজন হলে আমি আবার ক্লাস নেব, অসুবিধা নেই। তোমাদের সবচেয়ে ডিফিকাল্ট একটা আছে, সেটি হলো এই যে সেন্টেন্স, যে লিঙ্কার্স, সেন্টেন্স কানেক্টরস, এইটার উপরে ক্লাস নিতে হবে। এবার এটার উপর ভালো করে ক্লাস নিতে হবে। আমি প্রস্তুতি নিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, তোমরা সহজে বুঝতে পারো। আমি সেভাবেই পেপারস তৈরি করব এবং সেটা তোমাদের আমি আগেই পাঠিয়ে দেবো, ক্লাস নেওয়ার আগেই তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং আমি সেভাবে ওই শিট ধরে ক্লাস, আমি এখানে অনলাইনে ক্লাস নেব।
তো সবাইকে তোমাকে ধন্যবাদ, তোমরা আসছো, আমি খুব খুশি হয়েছি। আগামী ক্লাসে তোমরা আরও থাকবে এবং তোমাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় থাকো, একেবারেই অত্যাবশ্যক না হলে বাইরে যাবে না, বাসায় থাকবে। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সুস্থ রাখে, তোমরা যেন কোনো অসুবিধায় না পড়ো। তোমরাই হলো আমাদের ভবিষ্যৎ। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।